সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2.1 নম্বর তোমাদের যে অধ্যায়টি রয়েছে পদার্থের প্রকৃতি, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর তোমাদের সায়েন্স সাবজেক্টের চ্যাপ্টার 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এর মধ্যে তোমাদের 2-1 অধ্যায় হচ্ছে পদার্থের প্রকৃতি। তো এই পদার্থের প্রকৃতির যে অধ্যায় রয়েছে, ঠিক আছে, এই অধ্যায়টি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নেব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। তো চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখন ভিডিও থেকে পরপর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে সহজ দর্শন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো ভিডিও তোমরা সেখানে দেখতে পারবে, অথবা পিডিএফগুলো থেকে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো চাইলে পড়তে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে নিজেদের ফোনের মধ্যে। ঠিক আছে, তাছাড়া তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোয়েশ্চেন পেপার, সিলেবাস, মার্ক ডিভিশন এই সবই কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সায়েন্স সাবজেক্টের তোমাদের চ্যাপ্টার 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে 2-1 নম্বর হচ্ছে পদার্থের প্রকৃতি। ঠিক আছে, এখান থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পদার্থ কাকে বলে। ঠিক আছে, তো পদার্থ কাকে বলে এই প্রশ্নের উত্তর কি লিখবো? যার ভর, আয়তন ও জ্যাড্য ধর্ম আছে তাকে পদার্থ বলে। ঠিক আছে, তো পদার্থ কাকে বলে? না, যার ভর, আয়তন এবং জ্যাড্য ধর্ম আছে তাকে পদার্থ বলে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, নিচের তালিকায় থাকা পদার্থগুলি সাধারণ তাপমাত্রায় কোনটা কঠিন, কোনটা তরল এবং কোনটা গ্যাসীয় তা আলাদা করে লেখন। ঠিক আছে, এখানে পদার্থগুলির নাম দেওয়া আছে পারদ, তারপর হচ্ছে সোনা, অক্সিজেন, বরফ, জল, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, গ্লিসারিন, রূপা, তামা, তুতে, সালফার বা গন্ধক, ফসফিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন সালফাইড, আয়োডিন, মোম, নিকেল, কেরোসিন, বেনজিন, স্পিরিট, অ্যামোনিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে, পেট্রোল, ন্যাপথালিন, কর্পূর, পোড়াচুন, নিশাদল, সোডিয়াম, ক্লোরোফর্ম, চুনাপাথর। তো এখানে যে এই যে পদার্থগুলোর নাম দেওয়া আছে, এখান থেকে কোনটা কঠিন পদার্থ, কোনটা তরল পদার্থ আর কোনটা গ্যাসীয় পদার্থ সেগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। তো দেখো, প্রথমে আমরা সাধারণ অবস্থায় কঠিন যে পদার্থগুলো সেগুলো লিখছি, যেমন হচ্ছে সোনা, বরফ, রূপো, তামা, তুতে, সালফার বা গন্ধক, ঠিক আছে, আয়োডিন, মোম, নিকেল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, ন্যাপথালিন, কর্পূর, পোড়াচুন, নিশাদল, সোডিয়াম, চুনাপাথর, এগুলো হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন। ঠিক আছে, এবার সাধারণ অবস্থায় তরল পদার্থ কোনগুলো? এগুলো হচ্ছে পারদ, জল, গ্লিসারিন, ব্রোমিন, কেরোসিন, বেনজিন, স্পিরিট, পেট্রোল, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে সাধারণ অবস্থায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে সাধারণ অবস্থায় গ্যাসীয় কোনগুলো? গ্যাস কোনগুলো? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ফসফিন, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তো এগুলোকে আমরা এখান থেকে আলাদা করে নিয়ে লিখলাম কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থগুলোকে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, উপরের তালিকা থেকে যেসব পদার্থের বিশেষ রং বা গন্ধ আছে তা তালিকাভুক্ত করো। তো আগে আমরা যে পদার্থগুলোর নামগুলো দেখলাম, ঠিক আছে, এখানে যে নামগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই নামগুলোর মধ্যে এখানে কি বলা হচ্ছে না, এখান থেকে যাদের বিশেষ রং বা গন্ধ আছে, ঠিক আছে, সেগুলোকে আলাদা করতে হবে। যেমন দেখো, এখানে আমরা লিখছি পদার্থের নাম, বর্ণ আর গন্ধ। তো প্রথমে হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে একটি বর্ণহীন গ্যাস, এর কোনো বর্ণ নেই এবং এর গন্ধ আছে তীব্র ঝাঁঝালো গন্ধ আছে। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, এটাও বর্ণহীন এবং এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। আর হচ্ছে ন্যাপথালিন, এটা সাদা, ঠিক আছে, এটার ঝাঁঝালো গন্ধ থাকে ন্যাপথালিনের। ব্রোমিন হচ্ছে লালচে এবং এটার গন্ধ হচ্ছে ব্লিচের মতো তীব্র গন্ধ থাকে। ঠিক আছে, নেক্সট দেখো ক্লোরিনের কোনো বর্ণ নেই, এটা হচ্ছে তীব্র ঝাঁঝালো একটা গ্যাস। ঠিক আছে, তারপর আয়োডিন হচ্ছে বেগুনি, আয়োডিনের রং হচ্ছে বেগুনি, ঠিক আছে, এবং এর কোনো গন্ধ নেই। ঠিক আছে, তো এগুলোকে আমরা লিখলাম কোনটা গন্ধ আছে কোনটা গন্ধ নেই। ঠিক আছে, কী ধরনের গন্ধ। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে, নিচের বিশুদ্ধ কঠিন পদার্থগুলির গলনাঙ্কের একটি তালিকা তৈরি করো। বিশুদ্ধ কঠিন পদার্থের এখানে কিছু নাম দেওয়া আছে, যেমন হচ্ছে জিঙ্ক, সোনা, লোহা, খাদ্য লবণ, লোহা, রূপা আর অ্যালুমিনিয়াম। তো এগুলোর কোনটার গলনাঙ্ক কত সেগুলোকে আমাদের লিখতে হবে। যেমন এটা আমরা প্রথমে লিখছি বিশুদ্ধ কঠিন পদার্থ, আর এখানে লিখবো গলনাঙ্ক। যেমন প্রথম হচ্ছে জিঙ্কের গলনাঙ্ক হচ্ছে
20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপরে হচ্ছে সোনার গলনাঙ্ক হচ্ছে 1063 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে খাদ্য লবণের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে লোহার গলনাঙ্ক হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় এই পদার্থগুলো কি হয়, গলে যায় আর কি, ঠিক আছে, গলে তরলে পরিণত হয়ে যায়, এটা হচ্ছে গলনাঙ্ক। এরপর হচ্ছে রূপোর গলনাঙ্ক হচ্ছে 962 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে অ্যালুমিনিয়াম, এর গলনাঙ্ক হচ্ছে 659 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এগুলো আমরা লিখলাম কোন পদার্থের গলনাঙ্ক কত, ঠিক আছে। তো পরীক্ষায় তোমাদের কোনো একটা পদার্থের নাম দেবে, যেমন বললো কি সোনার গলনাঙ্ক কত, ঠিক আছে, তোমাদের লিখতে হবে 1063 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। পাশে কিন্তু ডিগ্রি সেলসিয়াসটা লিখবে, 1063 ডিগ্রি এর পাশে ডিগ্রি সেলসিয়াস কিন্তু লিখতে হবে, ঠিক আছে। চলো এর পরের প্রশ্ন দেখবো 5 নম্বর দাগের। নিচের বিশুদ্ধ পদার্থগুলির স্ফুটনাঙ্ক লেখো। বিশুদ্ধ তরলের নাম দেওয়া আছে, যেমন হচ্ছে জল, ক্লোরোফর্ম, বেনজিন, ইথাইল, অ্যালকোহল, ঠিক আছে, পারদ, অ্যাসিটন। তো এগুলার কোনটার স্ফুটনাঙ্ক কত, অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রায় এই তরলগুলো ফুটে বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে এর স্ফুটনাঙ্ক। তো সেগুলো আমাদের লিখতে হবে, যেমন হচ্ছে বিশুদ্ধ তরল পদার্থ, এদিকে লিখবো স্ফুটনাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে। প্রথম পদার্থ হচ্ছে জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়। এরপর হচ্ছে ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক হচ্ছে 61 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে বেনজিন, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 80.1 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। নেক্সট পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আর অ্যাসিটোন, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস, ওকে। যেগুলো কিন্তু তোমরা মনে রাখবে কোনটার স্ফুটনাঙ্ক কত। পরীক্ষায় কি বলবে না জলের স্ফুটনাঙ্ক কত এরকম বলবে, তো তোমরা উত্তর কি লিখবে, 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, উত্তর লিখবে এভাবে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর থেকে প্রশ্ন, কোন প্রক্রিয়ায় কর্পূরকে বালির মিশ্রণ থেকে পৃথক করা হয়। তো কোন প্রক্রিয়ায় কর্পূরকে বালির মিশ্রণ থেকে পৃথক করা হয়, উত্তর কি হবে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কর্পূর কি হবে, ঊর্ধ্বপাতিত হয়ে যাবে, অর্থাৎ উবে যাবে, আর বালির মিশ্রণটা পড়ে থাকবে, ঠিক আছে। পরের প্রশ্ন 7 নম্বর দাগে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা হয় এমন কিছু পদার্থের উদাহরণ দাও। তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন কোন পদার্থকে পৃথক করা যেতে পারে, কর্পূর যেগুলো হচ্ছে কি হয় বাষ্পীভূত হয়ে যায়, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করতে পারি, যেমন হচ্ছে কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, ঠিক আছে, এগুলোকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করা যায়। পরের প্রশ্ন 8 নম্বর দাগে, পদার্থের ধর্ম কাকে বলে। উত্তর লিখব, প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে, যার সাহায্যে একটা পদার্থকে অন্য একটা পদার্থ থেকে আলাদা করে চেনা যায়। পদার্থের এই গুণ বা বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলে, ঠিক আছে, এটা হচ্ছে পদার্থের ধর্মের সংজ্ঞা। এরপর 9 নম্বর দাগে, পদার্থের ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা যায় বা ভাগ করা হয় ও কি কি। তো উত্তর হবে, পদার্থের ধর্মগুলোকে দুটো ভাগে বা দুভাগে ভাগ করা যায়, যথা ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম, ঠিক আছে। তো পদার্থের কয়টি ধর্ম, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, ঠিক আছে, দুটি ধর্ম হচ্ছে পদার্থের। পরের প্রশ্ন 10 নম্বর দাগে, ভৌত ধর্ম কাকে বলে, উদাহরণ দাও। তোমরা এখানে উত্তর লিখব, পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণ, যেমন হচ্ছে ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও দ্রাব্যতা প্রভৃতি ধর্মগুলোর সাহায্যে শুধু পদার্থের বাহ্যিক অবস্থার বা প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠন এর পরিচয় পাওয়া যায় না। পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না, তাও এই ধর্ম দিয়ে বোঝা যায় না, ঠিক আছে। এই ধর্মগুলোকে বলা হয় ভৌত ধর্ম, ঠিক, ওকে। অর্থাৎ ভৌত ধর্ম হচ্ছে কি, পদার্থের বাহ্যিক যে অবস্থা সেগুলো, যেমন স্পর্শ, গন্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, এগুলো হচ্ছে পদার্থের ভৌত ধর্ম, ঠিক আছে। পরের প্রশ্ন 11 নম্বর দাগে, রাসায়নিক ধর্ম কাকে বলে, উদাহরণ দান। তোমরা এখানে লিখবো, যে ধর্ম থেকে কোন পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ও ক্ষমতা বোঝা যায়, তাকেই ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। যেমন সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2, ঠিক আছে, এই গ্যাস উৎপন্ন হয়, এবং এটা হচ্ছে এটা সালফার এর একটি রাসায়নিক ধর্ম, ঠিক আছে। এটা হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্মের সংজ্ঞা, এবং আমরা একটি উদাহরণ লিখলাম। পরের প্রশ্ন দেখো 12 নম্বর দাগে, ন্যাপথালিন ও কর্পূর এর গুঁড়ো কোন ভৌত ধর্মের সাহায্যে পৃথক করবে। তো ন্যাপথালিন আর যে কর্পূরের গুঁড়ো, সেটাকে কোন ভৌত ধর্মের সাহায্যে আমরা চিনতে পারবো, সেটা হচ্ছে গন্ধ। ন্যাপথালিনের একটা গন্ধ আছে, ঠিক আছে,
সেই গন্ধের সাহায্যে ন্যাপথালিন আর কর্পূরকে আমরা চিনতে পারবো, ঠিক আছে, বা পৃথক করতে পারবো। এরপর 13 নম্বর দাগে অ্যামোনিয়ার গন্ধ কেমন? উত্তর হবে অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে অ্যামোনিয়ার। ওকে, পরের প্রশ্ন 14 নম্বর দাগে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? তো হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো গন্ধ। ওকে, পরের প্রশ্ন দেখো 15 নম্বর দাগে জল, কেরোসিন, পেট্রোল ও কার্বন ডাই সালফাইডে দ্রাবতা অনুযায়ী পদার্থের তালিকা। ঠিক আছে, তো এখানে দেখো পদার্থ আর কোন তরলের দ্রাব্য, অর্থাৎ জলে কোন কোন পদার্থ গুলে যায়, দ্রাব্য মানে হচ্ছে কোন পদার্থ, পদার্থ যেটা গুলে যায় আর কি। ঠিক আছে, জল, কেরোসিন, পেট্রোল, কার্বন ডাইসালফাইড এগুলোতে কোন কোন পদার্থ দ্রবীভূত হতে পারে বা গুলে যায়। যেমন জলে চিনি, ঠিক আছে, চিনি জলে গুলে যেতে পারে। ঠিক আছে, নুন জলে গুলে যায়। ঠিক আছে, কর্পূর জলে সামান্য গুলে যায়। ঠিক আছে, কেরোসিন, পেট্রোল, কার্বন ডাইসালফাইড এগুলোতে কিন্তু কর্পূর দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায়। নেক্সট হচ্ছে তুতের গুঁড়ো হচ্ছে জলে দ্রবীভূত হতে পারে। ওকে, আর সালফার হচ্ছে কার্বন ডাইসালফাইডে গুলে যায়, ঠিক আছে, বা দ্রবীভূত হয়ে যায়। এরপর দেখো 16 নম্বর দাগে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এমন পদার্থের উদাহরণ দাও। তো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় নিকেল, কোবাল্ট, লোহা, ইউসলেজ ইত্যাদি, এগুলো হচ্ছে চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হয় বা চুম্বক এই সমস্ত পদার্থগুলোকে কি করে আকর্ষণ করে। 17 নম্বর দাগে নাইট্রোজেন ডাইসালফাইডের বর্ণ কেমন? তো নাইট্রোজেন ডাইসালফাইডের বর্ণ হচ্ছে বাদামি। ঠিক আছে, বাদামি রঙের হয় নাইট্রোজেন ডাইসালফাইড। 18 নম্বর নাইট্রিক অক্সাইডের বর্ণ কেমন? তো নাইট্রিক অক্সাইডের বর্ণ হবে, নাইট্রিক অক্সাইড হচ্ছে একটি বর্ণহীন। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড একটি বর্ণহীন গ্যাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর দাগে 1 চামচ চিনি ও 1 চামচ নুন দেওয়া হলে তা কিভাবে শনাক্ত করবে, অর্থাৎ কিভাবে চিনতে পারবে 1 চামচ নুনকে আর 1 চামচ চিনিকে? তো চিনি ও নুনকে চামচে করে উত্তপ্ত করলে চিনির মধ্যেকার জল বাষ্পীভূত হওয়ার পর কেবলমাত্র কার্বন পড়ে থাকবে এবং প্রথমে বাদামি ও কালো রূপ ধারণ করবে, কিন্তু লবণ সাদা হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই চিনিকে শনাক্ত করা যাবে। অর্থাৎ চিনিকে যদি আমরা একটি চামচে করে নিয়ে সেটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, চিনিটা একটা প্রথমে বাদামি তারপর কিন্তু কালো বর্ণে পরিণত হবে, কিন্তু লবণটা সাদাই থাকবে। ঠিক আছে, লবণের কোনো রঙের পরিবর্তন হবে। এভাবেই কিন্তু আমরা চিনিকে আর নুনকে আলাদা করে চিনতে পারবো। 20 নম্বর দাগে জল যুক্ত কিউপ্রিক নাইট্রেট এর কেলাসকে উত্তপ্ত করলে কি ঘটবে? এখানে উত্তর হবে নীল কেলাস ভেঙে কালো গুঁড়ো হয়ে যাবে এবং বাদামি গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের কেলাসকে উত্তপ্ত করলে কি ঘটবে না, নীল কেলাস ভেঙে কালো গুঁড়ো হয়ে যাবে এবং বাদামি গ্যাস উৎপন্ন হবে বা নির্গত হবে। পরেরটা হচ্ছে 21 নম্বর দাগে কঠিন আয়োডিনকে উত্তপ্ত করলে কি হবে? আমরা এখানে উত্তর লিখবো কঠিন আয়োডিনকে উত্তপ্ত করলে আয়োডিন এর ঊর্ধ্বপাতন ঘটবে। ঠিক আছে, অর্থাৎ আয়োডিন ঊর্ধ্বপাতিত হয়ে যাবে। পরেরটা 22 নম্বর দাগে ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে কি ঘটবে? তো ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে ও তীব্র আলো উৎপন্ন হবে। ঠিক আছে, 23 নম্বর দাগে টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? উত্তর লিখবো আমরা টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। উৎপন্ন গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে। ঠিক আছে, এখানে সমীকরণ দেখো Zn অর্থাৎ জিঙ্ক প্লাস H2SO4। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড এখানে কি হচ্ছে, জিঙ্ক সালফেট হচ্ছে আর হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে 24 নম্বর দাগে টেস্ট টিউবে লোহার গুঁড়োর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? তো টেস্ট টিউবে লোহার গুঁড়োর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হবে, ফেরিক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, Fe এটা হচ্ছে লোহার চিহ্ন, তো Fe প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড এটা তো কি হবে, ফেরাস সালফেট হবে, ফেরিক সালফেট হবে FeSO4 আর হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 25 নম্বরের প্রশ্ন টেস্ট টিউবে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হবে? এখানে আমরা উত্তর লিখব টেস্ট টিউবে ফেরাস সালফাইড এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হবে। ঠিক আছে, তো এখানে FeS। ঠিক আছে, এই ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে কি হচ্ছে, এখানে FeSO4। ঠিক আছে, ফেরাস সালফেট আর হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে,
পরের প্রশ্ন, ভৌত ও রাসায়নিক ধর্ম অনুযায়ী ডান দিক বাঁ দিক মেলানো। তো এটা তোমাদের পেজ নাম্বার বইয়ে 63 অর্থাৎ 63 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে। তো এটা তোমাদের মেলাতে বলা হয়েছে বইতে, ঠিক আছে। দেখো এখানে কিভাবে মেলাবে এটা দেখে নাও। প্রথমে দেওয়া হচ্ছে নাম্বার 1 এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। নাম্বার 1 দেওয়া হচ্ছে সাধারণ অবস্থায় ব্রোমিন। তো ব্রোমিন সাধারণ অবস্থায় গাঢ় লাল রঙের তরল পদার্থ হয়ে থাকে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পারদ। পারদ হচ্ছে চকচকে রূপোলি ভারী একটা তরল পদার্থ। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তো নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে বাদামি বর্ণের একটি গ্যাস। 4 নম্বর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস। 5 নম্বর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। 6 নম্বর হচ্ছে গন্ধক বা সালফার। তো গন্ধক বা সালফার ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ একটি। 7 নম্বর হচ্ছে নিশাদল। নিশাদল হচ্ছে জলে মেশালে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে চিনি। চিনিকে গরম করলে কালো হয়ে যায়, ঠিক আছে। চিনিকে যদি আমরা উত্তপ্ত করা হয় এটা কালো পরিণত হয়, ঠিক আছে, কালো হয়ে যায় আর কি। তো এইভাবে কিন্তু তোমরা এটা মেলাবে বইতে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন রয়েছে 26 নম্বর দাগে, পৃথিবীতে আবিষ্কৃত মোট প্রাকৃতিক ধাতুর সংখ্যা কটি? তো পৃথিবীতে আবিষ্কৃত মোট প্রাকৃতিক ধাতুর সংখ্যা হচ্ছে 70টি। পরের প্রশ্ন 27 নম্বর দাগে, ধাতু কল্প কাকে বলে? উদাহরণ দাও। আমরা লিখবো এখানে যেসব পদার্থের মধ্যে ধাতু ও অধাতু উভয়ের গুণ বা ধর্ম, ঠিক আছে, বর্তমান, তাদের ধাতু কল্প বলা হয়, যেমন আর্সেনিক ও অ্যান্টিমনি। অর্থাৎ যেসব পদার্থের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই গুণ থাকে বা দুটোরই ধর্ম থাকে সেগুলোকে বলা হয় ধাতু কল্প, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে ধাতু কল্প। 28 নম্বর দাগে, একটি তরল ধাতুর উদাহরণ দাও। তো একটি তরল ধাতু হচ্ছে পারদ, ঠিক আছে। পারদ হচ্ছে একটি তরল ধাতু। পরীক্ষায় তোমাদের দেয় একটি তরল ধাতুর নাম লেখো, সেটা লিখবে কি? পারদ। পারদ হচ্ছে একটি তরল ধাতু। পরের প্রশ্ন 29 নম্বর দাগে, একটি তরল অধাতুর নাম লেখো। তো একটি তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একটি তরল অধাতু। পরের প্রশ্ন 30 নম্বর দাগে, ধাতুগুলির মধ্যে কোন দুটি ধাতুকে পিটিয়ে সবচেয়ে পাতলা পাতে পরিণত করা যায়? উত্তর হবে সোনা ও রূপা, ঠিক আছে। সোনা ও রূপাকে পিটিয়ে সব থেকে পাতলা পাতে পরিণত করা যায়। পরের প্রশ্ন 31 নম্বর দাগে, কোন ধাতুর প্রসারণশীলতা ধর্ম সবচেয়ে বেশি? এখানে আমরা উত্তর লিখব রূপোর হচ্ছে প্রসারণশীলতা ধর্ম সবচেয়ে বেশি। ওকে। পরের প্রশ্ন দেখো 32 নম্বর দাগে, কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা শক্তি সবচেয়ে বেশি? উত্তর হবে রূপো, ঠিক আছে। রূপোর তড়িৎ পরিবাহিতা শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে। রূপো সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। 33 নম্বর, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। তো এখানে আমরা উত্তর লিখবো গ্রাফাইট, ঠিক আছে। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু। ওকে। 34 নম্বর, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। তো তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী একটি পদার্থ হচ্ছে হীরক। হীরক তাপের সুপরিবাহী, অর্থাৎ তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। তার উত্তর হবে হীরক। 35 নম্বর দাগে, দুটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট অধাতুর নাম লেখো। তো দুটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট অধাতু হচ্ছে, একটা হচ্ছে গ্যালিয়াম যার গলনাঙ্ক হচ্ছে 29.78 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে সিজিয়াম যার গলনাঙ্ক হচ্ছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে। পরের প্রশ্ন 36 নম্বর দাগে, দুটি নরম ধাতুর উদাহরণ দাও। এখানে আমরা উত্তর লিখবো লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম, এগুলো হচ্ছে নরম ধাতু, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম এগুলো হচ্ছে নরম ধাতু। 35 নম্বর, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। একটি উজ্জ্বল অধাতু হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে একটি উজ্জ্বল অধাতু। নেক্সট প্রশ্ন 38 নম্বর দাগে, ধাতব অক্সাইড আম্লিক না ক্ষারীয়? তো ধাতব অক্সাইড হচ্ছে, অর্থাৎ বেশিরভাগ ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারকীয়, ঠিক আছে। বেশিরভাগ ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারকীয়। নেক্সট প্রশ্ন 39 নম্বর, অধাতব অক্সাইড আম্লিক না ক্ষারকীয়? তো বেশিরভাগ অধাতব অক্সাইড হচ্ছে আম্লিক প্রকৃতির হয়, ঠিক আছে। বেশিরভাগ অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির হয়, আর বেশিরভাগ ধাতব অক্সাইড কি হয়? ক্ষারীয় প্রকৃতির হয়, ঠিক আছে। 40 নম্বর, ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এমন দুটি ধাতুর নাম লেখো। আমরা লিখবো সোডিয়াম এবং পটাশিয়াম, ঠিক আছে। এই ধাতুগুলো ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, ঠিক আছে। 41 নম্বর, ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটি ধাতুর নাম লেখো। তো ঠান্ডা বা জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটি ধাতু হচ্ছে লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো এরা ঠান্ডা জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। নেক্সট প্রশ্ন 42 নম্বর, কোন
কোনো অবস্থাতে জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন 3টি ধাতুর নাম লেখুন। আমরা লিখছি এখানে সীসা, তামা, লোহা ও রূপো, এগুলো কোনো অবস্থাতে কিন্তু জলের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করে না। 43 নম্বর দেখে দস্তার সঙ্গে সালফিউরিক কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তো আমরা লিখবো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, দস্তা বা জিঙ্ক, ঠিক আছে, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 44 নম্বর তড়িৎ ধনাত্মক ধাতু কাকে বলে? উদাহরণ দাও। আমরা এখানে লিখবো তালিকায় হাইড্রোজেনের বাঁ দিকে যেসব ধাতু রয়েছে সেগুলি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, এদের তড়িৎ ধনাত্মক ধাতু বলে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক ধাতু কাকে বলে? না, তালিকায় হাইড্রোজেনের বাঁ দিকে যেসব ধাতু রয়েছে যেগুলি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, এদের বলা হয় তড়িৎ ধনাত্মক ধাতু। 45 নম্বর জায়গায় গ্রাফাইটের ব্যবহার লেখুন। তো গ্রাফাইটের ব্যবহার কি? 1 নম্বর হচ্ছে তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর ব্যবহার হচ্ছে পেন্সিলের শীষ তৈরিতে। ঠিক আছে, যেগুলো আমরা রুল, ঠিক আছে, রুল দিয়ে লিখি, সেই রুলের বা পেন্সিলের শীষ তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। 3 নম্বর উচ্চ তাপ সহ্যকারী মুচি তৈরি করতে ব্যবহার করা হয় গ্রাফাইট। 4 নম্বর হচ্ছে তড়িৎ দ্বার তৈরি করতে গ্রাফাইট ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গ্রাফাইটের ব্যবহার। এরপর 46 নম্বর দেখে মানব দেহে উপস্থিত অক্সিজেনের শতকরা হার কত? তো মানব দেহে উপস্থিত অক্সিজেনের শতকরা হার হচ্ছে 61.42%। ঠিক আছে, মানব দেহে অক্সিজেনের শতকরা হার হচ্ছে 61.42%। পরের প্রশ্ন 47 নম্বর দেখে কলি চূর্ণে উপস্থিত ধাতু ও অধাতুর নাম লেখুন। তো কলি চূর্ণে উপস্থিত ধাতু ও অধাতু হচ্ছে ক্যালসিয়াম, আর অক্সিজেন ও হাইড্রোজেন এগুলো হচ্ছে কি? অধাতু। ঠিক আছে, তো কলিচুনে উপস্থিত ধাতু ও অধাতু কোনগুলি? ক্যালসিয়াম, অক্সিজেন আর হাইড্রোজেন, এগুলো হচ্ছে কলিচুনে থাকে। ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে অধাতু। পরের প্রশ্ন 48 নম্বর দেখে স্টেনলেস স্টিলে উপস্থিত ধাতু ও অধাতুর নাম লেখুন। তো স্টেনলেস স্টিলে উপস্থিত যে ধাতু সেটা হচ্ছে লোহা এবং অধাতু হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, তো লোহা আর ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। এখানে লোহা হচ্ছে ধাতু আর ক্রোমিয়াম হচ্ছে অধাতু। পরের প্রশ্ন হচ্ছে 49 নম্বর জায়গায় মানব দেহে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ কত? তো মানব দেহে কত পার্সেন্ট কার্বন থাকে? না, মানব দেহে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 22.85%। ঠিক আছে, 22.85% কার্বন থাকে মানব দেহে। এরপর 50 নম্বর রক্ত জমাট বাঁধতে কোন আয়ন সাহায্য করে? তোমরা লিখবো এখানে ক্যালসিয়াম আয়ন সাহায্য করে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে, এটা সংকেত কি? Ca2+। ঠিক আছে, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? না, ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, নেক্সট দেখো 51 নম্বর দাগে কোন আয়ন দুটি হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রিত রাখে? তো হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রিত রাখে কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন Ca2+ আর হচ্ছে পটাশিয়াম আয়ন K+। ঠিক আছে, এরা কি করে? হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ রাখে। ঠিক আছে, এই আয়ন দুটি, ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে পটাশিয়াম আয়ন। পরের প্রশ্ন হচ্ছে কোন আয়নের পরিমাণ কমে গেলে রক্তচাপ হঠাৎ কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে? উত্তর কি হবে? না, সোডিয়াম আয়ন অর্থাৎ Na+। এই সোডিয়াম আয়ন যদি দেহে কমে যায় তাহলে হঠাৎ রক্তচাপ কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা তোমাদের ক্লাস 8-এর সায়েন্স চ্যাপ্টার 2 নম্বর যে চ্যাপ্টার রয়েছে মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 2-এর 1 নম্বর অধ্যায় পদার্থের প্রকৃতি, এই পদার্থের প্রকৃতি এই অধ্যায় থেকে আমরা টোটাল 52টি প্রশ্ন এবং উত্তর এখানে আমরা আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। ওকে, চলো, আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে নিয়ে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ দর্শন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, চাইলে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবে এবং পিডিএফগুলো থেকে তোমরা সেখান থেকে পড়তে পারবে, অথবা সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে নিজেদের ফোনে। তাছাড়া তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।